নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুভেন্দুর খাস্তালুকে অস্বস্তিতে বিজেপি, 2 সদস্যের দল বদলে হাতছাড়া পঞ্চায়েত। ছত্তিশগড়ে ভয়াবহ হামলা মাওবাদীদের 2026 সালের মার্চের মধ্যে সমস্যা নির্মূল করার হুঁশিয়ারি অমিত শাহের। আবার উত্তপ্ত কসবা, এলাকার বাসিন্দাদের মারধর, কাঠগড়ায় কাউন্সিলরের অনুগামী। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে আসছেন প্রভাবশালী নেতা, কুণাল ঘোষের মন্তব্যে তুমুল জল্পনা। বিনা সুদে মহিলাদের 40,000 ঋণ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তর ছবি দিয়ে প্রতারণার জাল। টাকার বিনিময়ে প্রাথমিকে চাকরি দিত পার্থ সুজয় কৃষ্ণ মানিক, ইডির মামলায় চার্জ গঠন আদালতের। জমি বিবাদে থানায় অভিযোগ, জামিন পেতেই অভিযোগকারী মহিলাকে গুলি। আগুন দেখে ঝাঁপিয়ে পড়েছিলেন স্থানীয়রাই, নদিয়ার অগ্নিকাণ্ডে দগ্ধ 2। সধবাকে বিধবা সাজিয়ে ভাতার ব্যবস্থা, টিএমসি নেতার কারসাজিতে জেল খাটার জোগাড় গৃহবধূর। পাসপোর্ট জালিয়াতিতে কি সর্ষের মধ্যে ভূত, নজরে কলকাতা পুলিশের 4 কর্মী। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরে। শুভেন্দুর খাস্তালুকে অস্বস্তিতে বিজেপি, হাতছাড়া হতে চলেছে ভগবানপুরের এক পঞ্চায়েত। গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন 2 পঞ্চায়েত সদস্য, ফলে সেখানে সংখ্যা গরিষ্ঠতা পেল ঘাসফুল শিবির। এবার পঞ্চায়েতের হাত বদল হওয়ার সময়ের অপেক্ষা। তৃণমূল কার্যালয়ে তাদের পতাকা হাতে তুলে নেন এই 2 সদস্য। এতদিন ভগবানপুর 2 ব্লকের মুখবেড়িয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল, কিন্তু 2 জন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় সংখ্যা গরিষ্ঠতা পেল জোড়াফুল শিবির। ফলে পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির। 2 পঞ্চায়েত সদস্যের পাশাপাশি বিজেপির স্থানীয় কয়েকজন নেতা ও কর্মীও এদিন দল বদল করে। পূর্ব মেদিনীপুরের এই পঞ্চায়েতের আসন সংখ্যা 21টি, এর মধ্যে বিজেপির দখলে ছিল 11টি আসন, তৃণমূলে ছিল 10টি। বিজেপির 2 জন তৃণমূলে যোগদান করায় সংখ্যা গরিষ্ঠতা পেল তৃণমূল। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্যের দাবি, পদ্ম প্রতীকে জয়লাভ করার পর উন্নয়ন না হচ্ছিল না, ফলে তাদের এলাকা পিছিয়ে পড়ছিল। দলের মধ্যেও গোষ্ঠী কোন্দল বাড়ছে, তাই তারা শাসক শিবিরে যোগদান করলেন। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দেয় নিষিদ্ধ সিপিআইয়ের সশস্ত্র শাখা পিএলজিএ। ওই ভয়াবহ হামলায় জেলা রিজার্ভ গার্ডের 8 জন জওয়ান ও 1 জন ড্রাইভার নিহত হয়েছেন। এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে মাওবাদী সমস্যা নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে অমিত শাহ লিখেছেন, বিজাপুরে ডিআরজি জওয়ানদের আইডি বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় গভীর শোকাহত। সাহসী জওয়ানদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। এই ত্যাগ কখনোই বৃথা যাবে না। 2026 সালের মার্চের মধ্যে ভারত থেকে মাওবাদী সমস্যা নির্মূল করা হবে। সোমবার বিকেলে বিজাপুর জেলার কোতুরু থানার অন্তর্গত আমবেলি গ্রামের কাছে এই হামলা ঘটে। ডিআরজি জওয়ানরা 3 দিনের একটি মাওবাদী বিরোধী অভিযানের পর তাদের ঘাঁটিতে ফিরছিলেন। সেই সময় মাওবাদীরা একটি শক্তিশালী আইইডি বিস্ফোরণের মাধ্যমে তাদের এসইউভি গাড়ি উড়িয়ে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর 2:15 এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই 8 জন ডিআরজি জওয়ান ও গাড়ির ড্রাইভার নিহত হন। বিস্ফোরণের ফলে রাস্তায় 10 ফুট গভীর গর্ত তৈরি হয়। গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসাবশেষের অংশ একটি গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায়। ঘটনার পরে এলাকায় আরও বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নিহত জওয়ানদের আত্মত্যাগ স্মরণ করে কেন্দ্র ও রাজ্য সরকার মাওবাদী সমস্যা সমাধানে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে কসবা, আবারও কাঠগড়ায় কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীরা। গত কয়েক মাস ধরে কসবায় শাসক শিবিরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং শাসক শিবিরের লোকজনের দাদাগিরি বারবার তৃণমূলের কপালে উদ্বেগ বাড়িয়েছে। ফের আরও একবার এই একই ঘটনা। অভিযোগ, গতকাল রাতে কসবার 107 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নারকেল বাগান মাঠে জলসার অনুষ্ঠান ছিল কাউন্সিলর লিপিকা মান্নার উদ্যোগে। নামি নামি শিল্পীরা সেই অনুষ্ঠানে আসেন। ভোর রাত পর্যন্ত সেই অনুষ্ঠান চলে। অভিযোগ, এরপরই উদ্যোক্তাদের মধ্যে মিশে থাকা বেশ কয়েকজন যুবক, যারা লিপিকা মান্নার অনুগামী বলে পরিচিত, মদ্যপ অবস্থায় এলাকায় গালিগালাজ শুরু করে। মঙ্গলবাগ নামে এলাকারই এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলেন। পিছন থেকে এসে তাকে ঘুষি এবং লাথি মারতে থাকে বলে অভিযোগ। এরপর পাপ্পু সাউ নামে এলাকার আরও এক বাসিন্দাকেও মারধরের অভিযোগ ওঠে। তার চোখের একাংশে তার গুরুতর চোট লাগে। মঙ্গলবাগ বলেন, আমি দাঁড়িয়ে গল্প করছিলাম, আমায় ধাক্কা মারলো, পড়ে গেছিলাম, চোখে আঘাত লেগেছে, কেন মারলো জানি না। ঘটনার পর থেকে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এলাকা ছাড়া। যদিও লিপিকা মান্নাকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না, প্রথমবার শুনছি এমন ঘটনা।
গোটা ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে কসবা থানায়। ফের কি ফুল বদল হবে অর্জুন সিং এর? জল্পনা উস্কে দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। অর্জুন সিংকে নিয়ে কুণাল বলেন, জঙ্গি অস্ত্র এই সব নিয়ে আমার জ্ঞান কম, অর্জুন সিং এর জ্ঞান এতে বেশি। বিজেপিতে থাকলে কিছু অতিরিক্ত যোগ করে বলতে হয়, তবে উনি আগামী বছর আবার কোন দলে থাকে সেটা দেখুন। অতীতে তো ওর দলবদল বারবার দেখা গিয়েছে, তাই পরের জানুয়ারিতে অর্জুন সিং কোথায় থাকেন সেটাই দেখার। প্রসঙ্গত, মাস কয়েক আগেই টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুন সিংকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। হাজিরা দিলেও সিআইডি দফতরে তিনি কিচ্ছুটি মুখে দেননি। চা কফি তো দূরের কথা, জলও স্পর্শ করেননি। তিনি আশঙ্কা করেন বাইরে থেকে আনা রাশিয়ান বিষ বা অন্য কিছু কেমিক্যাল মিশিয়ে দেওয়া থাকতে পারে পানিয়ে, যার ফলে ধীরে ধীরে মৃত্যু হতে পারে। এমনকি চেয়ারের পাশে কিছু স্প্রে করা হলেও কিছুদিন পর মারা যেতে পারেন ওই ব্যক্তি। ভবানী ভবনে সিআইডি তাকে জেরার সময় রাশিয়ান রাসায়নিক প্রয়োগ করে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেজন্য স্বাস্থ্য পরীক্ষা করাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে যান তৃণমূল থেকে বিজেপিতে ফেরা অর্জুন। তিনি জানিয়েছিলেন, বাইপাসের ধারে একটি হাসপাতালে পরীক্ষা করিয়েছেন। শরীরে বিষক্রিয়ার প্রমাণ পেলে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলাও করবেন বলে জানিয়েছিলেন তিনি। এহেন পরিস্থিতিতে অর্জুনের তৃণমূলে ফেরা নিয়ে ফের জল্পনা উস্কে দিলেন কুণাল ঘোষ। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নাম ও ছবি দিয়ে সাইবার প্রতারণা, মহিলাদের বিনা সুদে 40,000 টাকা ঋণ দেওয়ার নাম করে জালিয়াতির ফাঁদ। বিষয়টি প্রকাশ্যে আসতেই নিজেই পুলিশের দ্বারস্থ বালুরঘাটের সাংসদ। তার কথায়, শুধু আমি নই, অন্যান্য মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি দিয়েও এ ধরনের জালিয়াতি করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে লেখা হয়েছে, প্রিয় বোনেরা, সুদ ছাড়াই 40,000 টাকা পাবে, প্রতি মাসে মাত্র 559 টাকা। এই পোস্টের সঙ্গে দেওয়া রয়েছে সুকান্ত মজুমদারের ছবি। ভাইরাল হওয়া এই পোস্ট আদপে একটি অ্যাপে ঢোকার গেটওয়ে। পোস্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রথম দেখাতেই মনে হবে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের বিজ্ঞাপন। কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সেই প্রকল্পের প্রচার করছেন। পোস্টটির মধ্যে ক্লিক বাটনও আছে, তাতে ক্লিক করলে একটি অ্যাপ ইনস্টল করার অপশন দিচ্ছে। তারপর ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অ্যাপ নিজের মোবাইলে ইনস্টল করা উচিত নয়। বিষয়টি জানাজানি হতেই দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তলকে চিঠি দেন সাংসদ সুকান্ত মজুমদার। অবিলম্বে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানান, অবৈধভাবে আমার ছবি ব্যবহার করে একটি অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়া হবে বলে প্রচার চলছে। পরে দেখলাম শুধু আমার ছবি নয়, আরো অনেক মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে এসব করা হচ্ছে। লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন সুকান্ত। টাকার বিনিময়ে চাকরি, দুর্নীতিতে যোগ, পরিবারের নামে থাকা সংস্থার ঠিকানা থেকে কোটি কোটি টাকা উদ্ধার, এমনই একের পর এক অভিযোগ এনে গতকাল প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত। এছাড়াও সুজয় কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্য, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীল ও সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জ গঠন হয়েছে আজ। এদিন চার্জ গঠনের আগে ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে জিজ্ঞেস করেন, আপনি দোষী নাকি নির্দোষ? এদিনও পার্থ নিজেকে নির্দোষ বলে দাবি করেন, বলেন, আমি নির্দোষ, সমস্তটাই কাল্পনিক, বিচার পর্বে প্রমাণ হয়ে যাবে সব কাল্পনিক, আমি সেটা প্রমাণ করব। অন্যান্যদের বিরুদ্ধেও চার্জ গঠনের শেষে তিনি আরো বলেন, কেন্দ্রীয় সংস্থা আমাদের মেলাইন করছে, কোনো প্রমাণ ছাড়াই চার্জ গঠন হচ্ছে। এই মন্তব্যের পরে আদালত পার্থকে ভর্ৎসনা করে বলে, আপনি যা বললেন তা আদালত অবমাননার সমান। আপনি কিভাবে ভাবলেন যে আদালত আপনার বিরুদ্ধে প্রমাণ ছাড়া চার্জ গঠন করেছে? এদিন জোর করে বক্তব্য পেশ করতে গিয়ে আদালতে ভর্ৎসিত হন মানিক ভট্টাচার্য। এমনকি তিনি চুপ না করলে তাকে আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হবে বলে জানান বিচারক। জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। সেই ঘটনায় জড়িয়ে পড়লে এক মহিলাকে মারধর করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে একজন গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার সেই ব্যক্তি জামিন পেয়ে বাড়ি ফিরে এলে ফের রাতে ঝামেলা হয়। সে সময় অভিযোগকারী মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়ায়। গুলিবিদ্ধ ওই মহিলার নাম সাবিনা মিস্ত্রি। ওই জমি নিয়ে বিবাদের জেরেই তার উপর আক্রমণ হলো বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুসারে একটি জমি নিয়ে চাপড়ার পুকুরিয়া এলাকার দুই ভাইয়ের পরিবারের সঙ্গে বিবাদ চলছিল। শনিবার দুই পরিবারের মধ্যে হাতাহাতিও হয়। ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ায় প্রতিবেশী সাবিনা মিস্ত্রিকে সেদিন ব্যাপক মারধর করা হয়েছিল। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সাবিনা বিবির অভিযোগের ভিত্তিতে সে সময় আব্বাস শেখকে গ্রেফতার করা হয়েছিল। সোমবার তিনি আদালত থেকে জামিন পেয়ে বাড়ি ফিরে আসেন। সাবিনা মিস্ত্রির অভিযোগ, রাতে তিনি বাড়ি ফিরছিলেন, তখন আব্বাস, হজ, ওসমান নামে তিনজন তার পথ আটকান।
কেন অভিযোগ করা হয়েছে সেই প্রশ্নের পরেই ওই মহিলাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তার পায়ে গুলি লাগলে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্তরা। পরে ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ওই 3 জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে। কাক ভরে মিষ্টির দোকানে ভয়াবহ আগুন, আর সেই আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হলেন 2 ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাছদিয়া স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাছদিয়া স্টেশন এলাকায় জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকান রয়েছে। এদিন ভোর 4টা নাগাদ সেই দোকানে আগুন লাগে। শীতের কাক ভরে তখন প্রায় প্রত্যেকেই ঘুমাচ্ছিলেন। এলাকায় ধোঁয়া দেখতে পাওয়া যায়। ওই দোকানে আগুন লেগেছে বুঝতে পেরে স্থানীয়রা ছুটে যান সেখানে। লোকজনই প্রথমে আগুন নেভাতে শুরু করে। আগুনের লেলিহান শিখা তখন অনেকটাই দোকানকে গ্রাস করেছে। কিছু সময় পরে ভিতর থেকে সিলিন্ডার ফাটার আওয়াজও আসে, তাতে আগুনের মাত্রা আরও বেড়ে যায়। সেই আগুন নেভাতে গিয়েই গুরুতর জখম হন অরুণ সিংহ ও চঞ্চল হালদার নামে 2 স্থানীয়। তাদের উদ্ধার করে দ্রুত কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আগুন লাগার খবর পেয়ে কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। মাছদিয়া থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। বাজার এলাকার দোকানের আগুন লাগার কারণে যথেষ্ট আতঙ্ক ছড়ায়। শর্ট সার্কিট থেকে কি ওই আগুন লাগলো নাকি অন্য কোনো কারণ, সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল। সধবা মহিলাকে বিধবা সাজিয়ে বিধবা ভাতা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে, আর তার জেরে জেল খাটার উপক্রম হয়েছে প্রত্যন্ত এলাকার আরেক তৃণমূল কর্মীর স্ত্রীর। থানা পুলিশের ছোটাছুটি তো রয়েছেই, সঙ্গে জেল খাটার আতঙ্কে রাতের ঘুম উড়েছে গোটা পরিবারের। ওদিকে বিজেপির দাবি, নিজেদের লোককে পাইয়ে দিতে তৃণমূল এতটাই মরিয়া যে জ্যান্ত লোককে মেরে ফেলতে দুবার ভাবছে না তারা। ঘটনা নদিয়ার শান্তিপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের আর পাড়ার। বছর কয়েক আগে স্থানীয় তৃণমূল নেতা উত্তম দেবনাথ শেফালি দে নামে এক বধূকে দিয়ে কাগজপত্র সইসাবুত করিয়ে নিয়ে যাওয়ার পর মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে আসতে থাকে 1000 টাকা করে। শেফালি দেবী আবার এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত পরেশ দের স্ত্রী, কিন্তু কোন প্রকল্পের তা জানার চেষ্টা করেননি বলে জানিয়েছেন ওই বধূ। সম্প্রতি বিডিও অফিস থেকে তাকে ডেকে পাঠানো হয়। সেখানে তাকে জানানো হয় বিধবা ভাতা পাচ্ছেন তিনি। ওদিকে শেফালি দেবীর স্বামী পরেশবাবু দিব্যি বেঁচে বর্তে রয়েছেন। ওড়িশায় শ্রমিকের কাজ করেন তিনি। স্বামী বেঁচে থাকতেও কেন তিনি বিধবা ভাতার আবেদন করেছিলেন তা জানতে চান বিডিও। টাকা ফেরত না দিলে আইনি পদক্ষেপ করা হবে বলে জানান। কথা শুনে আকাশ ভেঙে পড়ে ওই বধূর, কারণ টাকা ফেরত দেওয়ার মতো আর্থিক অবস্থা নেই তাদের। এরপর বধূর বিরুদ্ধে শান্তিপুর থানায় সরকারি প্রকল্পের অপব্যবহারের অভিযোগ দায়ের করেছেন বিডিও। অভিযোগ জমা পড়ার পর থানায় ডেকে পাঠানো হয় বধূ ও তার শাশুড়িকে। সংবাদ মাধ্যমকে উত্তম দেবনাথের নাম বললেও থানায় সে কথা জানাননি তারা। বিডিও জানিয়েছেন, হয় ওকে টাকা ফেরত দিতে হবে, নইলে কে এই কাজ করেছে তার নাম বলতে হবে, নইলে আইনি পদক্ষেপ করা ছাড়া গতি নেই। এই ঘটনার পর পরেশ থেকে নিজেদের দলের কর্মী বলে মানতে অস্বীকার করেছেন তৃণমূল নেতারা। ওদিকে স্থানীয় বিজেপির সাংসদ জগন্নাথ সরকার বলেন, নিজেদের লোককে পাইয়ে দিতে তৃণমূল জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করতেও দুবার ভাবে না। তৃণমূল কর্মীরা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আগে থেকে টাকা নিয়ে নিচ্ছেন, তারপর মরিয়া হয়ে এক প্রকল্পের জায়গায় অন্য প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা করছেন। এটাই চলছে রাজ্য জুড়ে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধরা পড়েছেন এক প্রাক্তন পুলিশ কর্মী। এবার তদন্তকারীদের আতশ কাচের তলায় কলকাতা পুলিশের 4 কর্মী। পাসপোর্ট কাণ্ডে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই 4 জনের কাছ থেকে গোটা চক্রের আরও তথ্য পাওয়া যেতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন। লালবাজার সূত্রে খবর, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারিকদের নজরে কলকাতা পুলিশের 2 আধিকারিক, এক কনস্টেবল এবং এক হোমগার্ড। 2 আধিকারিকের একজন থানায় কর্মরত, অন্যজন সিকিউরিটি কন্ট্রোল অফিসে কর্মরত, আর পুলিশ কনস্টেবল সিকিউরিটি কন্ট্রোল অফিসে কর্মরত। জানা গিয়েছে এই 4 জনকে আপাতত বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের ভূমিকা খতিয়ে দেখছেন এসআইটি তদন্তকারীরা। তাদের ইঙ্গিত, এই 4 জনের কাছ থেকে গোটা চক্রের আরও নতুন সূত্র পাওয়া যেতে পারে। দিন 2 আগেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এক প্রাক্তন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম আব্দুল হাই। কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর তিনি। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলের অফিসেও কাজ করেছেন। সব মিলিয়ে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এখনো 9 জনকে গ্রেফতার করা হয়েছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশ কর্মীদের জড়িত থাকা নিয়ে কয়েকদিন আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। তিনি বলেছিলেন, অর্থের প্রলোভনে পা দিচ্ছেন পুলিশ কর্মীরা, আর টাকা ছড়িয়ে মাকড়সার মতো জাল ছড়াচ্ছে জালিয়াতরা। খবর শেষ হলো।